আর প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা তত্ত্বের যে চ্যাপ্টারটি আমি করাচ্ছিলাম সেটি হচ্ছে তোমাদের র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অর্থাৎ সমসম্ভব চলক ও তার বিভাজন। এর আগের যে দুটি ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বেসিক কনসেপ্ট এবং তোমাদের ছাপ প্রকাশনী অর্থাৎ এসএনদের যে বই আছে তার 1 থেকে 10টি অঙ্ক করে দেখিয়েছিলাম। তো অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার সাঁতরা পাবলিকেশনের অঙ্ক করান। তো দেখো সাঁতরারও করাবো। এই ভিডিওতে আমি ছাপ প্রকাশনী অর্থাৎ এসএনদের ম্যাক্সিমাম অঙ্ক তোমাদেরকে করে দেখাবার চেষ্টা করব, কারণ এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোর প্রসিডিওর বোঝাটা খুবই জরুরি। আমি মনে করি বেশ কিছু স্টুডেন্টের হয়তো আটকায়, অনেকে কমেন্ট করে, তো আমি তাই মনে করি যে এসএনদের যে অঙ্কগুলো আছে আগে করাবো ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তারপরে আমি তোমাদের সাঁতরা পাবলিকেশনের অঙ্ক করাবো। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হলো তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টটা ভালো করে পড়বে এবং আমি যে অঙ্কগুলো করাচ্ছি তার প্রসিডিওরকে ফলো করো। মানে ধরো তুমি যে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন যে চ্যাপ্টারটা করছো সেই চ্যাপ্টার সংক্রান্ত যে কোনো অঙ্ক পারবে এই লেভেলে পৌঁছাও, অর্থাৎ কনফিডেন্স লেভেলটা তোমরা বাড়াও। কারণ তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তো সেখানে যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি একটা বলতে পারি যে বেসিক কনসেপ্ট ঠিকঠাক জানা থাকলে তোমরা যে কোনো অঙ্ক ঠিকঠাক করে উঠতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদের ছাপ প্রকাশনী করাই ম্যাক্সিমাম অঙ্ক শেষ করার চেষ্টা করব। পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমি সাঁতরা পাবলিকেশনে করাবো। আর এই আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই আমি তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার রিভিশন করাবো এবং রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে সেই চ্যাপ্টার ওয়াইজ আমি চেষ্টা করব যে প্রশ্ন বিচিত্রা তোমাদেরকে এক একদিন এক একটা চ্যাপ্টার সলভ করে দেখানো। চলো তাহলে ছাপ প্রকাশনীর যে পরবর্তী অঙ্ক অর্থাৎ 10 পর্যন্ত করিয়েছিলাম, 11 থেকে যে অঙ্কগুলো আছে তোমাদেরকে পরপর করে। তো 11 নম্বর যে অঙ্কটি তাতে বলেছে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। রাজার সংখ্যার মধ্য ভেদমান ও সমক পার্থক্য যথাক্রমে 2-13 মানে 400-2873 0.37 না 400-2873 2/13 0.37 এরকম মানে চারটে তোমার অপশান দেওয়া আছে। তা মেন অঙ্কটা কি? অঙ্কটি বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। তাহলে রাজার সংখ্যার মধ্যক ও ভেদমান ও সমক পার্থক্য কত? এবার দেখো 52টি তাসের মধ্যে রাজা কটি থাকে সেটি আগে তোমায় বুঝতে হবে। তো দেখো আগে তোমাকে বুঝতে হবে যে আমাদের রাজা কটি থাকে। আমাদের রাজা মোট 4টি থাকে। একটা কি হার্ডের মানে রাজা থাকে, একটা হচ্ছে ক্লাবের রাজা, একটা ডায়মন্ডের রাজা আর একটা স্পেডের রাজা। মোট 4টি রাজা থাকে। তাহলে 52টি তাসের মধ্যে 4টি রাজা থাকে, তাহলে 4 রাজা ছাড়া তাস কটি থাকে? তাহলে 52 থেকে 4টি চলে গেলে কটি থাকে? 48টি। তাহলে এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে যে রাজা কটি থাকে? 4টে। একটা হার্ডের রাজা, একটা ক্লাবের রাজা, একটা ডায়মন্ডের রাজা, একটা স্পেডের রাজা। মোট 4টি রাজা থাকে। তাহলে রাজা ছাড়া অন্যান্য তাস কটি? 48টি। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে অঙ্কটা আমি খাতায় লিখে নিলাম যে 52টি তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। তাহলে দেখো 52টি তাসের প্যাকেট থেকে 52টি তাসের প্যাকেট থেকে আমরা 2টি তাস কত রকম উপায়ে তুলতে পারি? 52টি তাসের মধ্য থেকে 2টি তাস আমরা কত রকম উপায়ে তুলতে পারি না 52C2 মানে এটা ক্যালকুলেট করলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 52 বাই ফ্যাক্টোরিয়াল 52 মাইনাস 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 50 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে 52 ইন্টু 51 ইন্টু ফ্যাক্টোরিয়াল 50 বাই তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 50 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2। ফ্যাক্টোরিয়াল 50 কেটে গেল, 2 দিয়ে এটা কাটলে তোমার কত হচ্ছে? 26 হচ্ছে। তার মানে তোমার 26 ইন্টু 51 এটা মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 1326। এটি তোমরা মাল্টিপ্লাই করে নেবে, এটা মুখে মুখেই করা যায়। 6 1 6 আর 5 6 32 হাতে 3 আর 5 2 10 13 মানে 13 2 6। এবার হচ্ছে তোমার এই যে বলে দেওয়া হচ্ছে রাজার সংখ্যার মধ্যক ভেদমান সম, তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা কি রাজার সংখ্যক? তাহলে ধরি এক সমসম্ভব চলক দ্বারা মানে র্যান্ডম ভেরিয়েবল এক সমসম্ভব চলক দ্বারা রাজার সংখ্যা সূচিত হয়। তাহলে এক সমসম্ভব চলক দ্বারা কি হয়? রাজার সংখ্যার মানে এই যে কিং আমি দেখালাম 4টে কিং আছে সূচিত হয়। কি হয়?
সূচিত হয়, রাজার সংখ্যা কি হয়, সূচিত হয়। তাহলে দেখো এক্স এর মান কি কি হতে পারে, এক্স সমান যেহেতু কটা তাস তোলা হয়েছে, তোমার দুটো তাস তোলা হয়েছে, তাহলে রাজার সংখ্যা 0 হতে পারে, রাজার সংখ্যা 1 হতে পারে, রাজার সংখ্যা 2 হতে পারে, কারণ এক্স এর মান এর বেশি হতে পারে না। ভালো করে বোঝো, দুটো তাস তোলা হয়েছে, তা দুটো তাসে রাজার সংখ্যা আইদার কি 0 হতে পারে, আর রাজার সংখ্যা 1 হতে পারে, আর 2, 3 হতে পারে না, কারণ দুটি তাস তোলা হয়েছে, 3টে রাজা তো হতে পারে না। তাহলে কি কি হতে পারে, এক্স এর স্পেকট্রাম তাহলে কত হলো 0, 1, 2। এবার দেখো যখন x ইকুয়ালস টু 0 অর্থাৎ প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে কি একটাও রাজা নয়। তাহলে দেখো মোট 52টি তাস, 52টি তাসের মধ্যে আমি কি বলেছিলাম, 52টি তাসের মধ্যে রাজা আছে কটি, 4টি। তাহলে এখানে কি x ইকুয়ালস টু 0 মানে একটাও রাজা ওঠেনি, তাহলে দুটো তাসেই কি হয়েছে, রাজা ছাড়া অন্য তাস থেকে তোলা হয়েছে। তাহলে রাজা ছাড়া অন্য তাস কত হয়, 52 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 48টা তাস আছে। তাহলে রাজা ছাড়া অন্য তাস কটি, 48টি। তাহলে প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 কি হবে, লবে হবে হচ্ছে 48C2, দুটো তাস তোলা হয়েছে, ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, মানে 1326। বোঝা গেল। এবার 48C2টা ক্যালকুলেট করো, এটা মানে কত হবে 48 ফ্যাক্টোরিয়াল বাই 46 ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই হচ্ছে তোমার 1326, যেটা ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 48টাকে ভাঙো, তাহলে 48 ইন্টু 47 ইন্টু তোমার ফ্যাক্টোরিয়াল 46 হবে, ডিভাইডেড বাই নিচে ফ্যাক্টোরিয়াল 46 ইন্টু 2 ইন্টু এই 1326, তাহলে 46 কেটে গেল, আর 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 24। তাহলে 24 ইন্টু তোমার হচ্ছে কত না 24 ইন্টু 47, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে তোমার 1128 বাই 1326, অর্থাৎ 24 আর 7, 4 7 28, আর এটা মাল্টিপ্লাই করলে 4 16 আর 14 32, আর হাতে 4 2 ঠিক আছে, 1128 বাই 1326। তাহলে আমরা কি পেলাম, x ইকুয়ালস টু 0 অর্থাৎ একটাও মানে রাজা পাবো না, তার সম্ভাবনা কত আমরা পেলাম, প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 মান হচ্ছে 1128। এবার হচ্ছে প্রবাবিলিটি x ইকুয়ালস টু 1। এবারে দেখো প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 1 অর্থাৎ একটা রাজা তোলা হয়েছে, একটা কিং অর্থাৎ রাজা তোলা হয়েছে, তার সম্ভাবনা কত, দেখো দুটো তো তাস তোলা হয়েছে, তাহলে একটা রাজা, 4টে রাজা থেকে একটা রাজা আমরা 4 রকম ভাবে তুলতে পারি। আমার কাছে রাজা আছে কটি, 4টে, 4টে রাজা থেকে আমরা একটা রাজা 4 রকম উপায়ে তুলতে পারি। আর অবশিষ্ট তাস অর্থাৎ 48টা যে অবশিষ্ট তাস আছে, সেখান থেকে একটি তাস আমরা 48 রকম উপায়ে তুলতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1326। তাহলে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 8 32, 4 4 মানে 192 বাই 1326। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2 অর্থাৎ দুটোই তোমার রাজা উঠেছে, তা 4টে রাজা থেকে দুটো রাজা আমরা কত রকম উপায়ে তুলতে পারি, 4C2 রকম উপায়ে তুলতে পারি, ডিভাইডেড বাই 1326। এটা প্রবাবিলিটিটা নিশ্চয়ই বুঝতে পারছো যে 4টির মধ্যে 2টি রাজা উঠছে, তার নমুনা বিন্দু কত 4C2, আর নমুনা দেশে নমুনা বিন্দু 1326। এটা আমি এর আগে বের করে রেখেছিলাম। আর 4C2 এটি ক্যালকুলেট করলে তোমার হবে কত, ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই 1326, তার মানে তোমার হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 বাই 2 ইন্টু 2 বাই হচ্ছে 1326। তাহলে 2 2 যা 4, 2 2 যা 4, মানে হচ্ছে তোমার 2 3 যা 6, তাহলে 6 বাই 1326, তাহলে 6 প্রবাবিলিটি x ইকুয়ালস টু 2 পেয়ে গেলাম। এবার হচ্ছে x এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোমায় লিখতে হবে। তাহলে দেখো তোমরা খাতায় এটি নোট ডাউন করে রাখো যে প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 আমরা কত পাচ্ছি, 1128 বাই 1326। প্রবাবিলিটি x ইকুয়ালস টু 1 আমরা কত পাচ্ছি, 192 বাই 1326। আর প্রবাবিলিটি x ইকুয়ালস টু 2 আমি কত পেলাম, 6 বাই 1326। এই যে তিনটে মান পেলাম, এটা খাতায় তোমরা নোট ডাউন করে রাখো। এই তিনটে মান এবার হচ্ছে x এর যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে, সেখানে এবার এই তিনটে মান আমি পরপর লিখে দেবো। অবশ্যই খাতায় এই তিনটে মান নোট ডাউন করে রাখবে যে প্রবাবিলিটি x ইকুয়ালস টু 0 1128 বাই 1326, প্রবাবিলিটি x ইকুয়ালস টু 1 192 বাই 1326, প্রবাবিলিটি x ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু হচ্ছে 6 বাই 1326। তো দেখো আমি x এর সম্ভাবনা বিভাজনটি এখানে লিখে নিয়েছি, যে ভ্যালুগুলো এসেছিল x এর মান 0 1 2, তাহলে x এর মান 0 হলে px এর মান 1128 বাই 1326। একটু আগে আমি তোমাদের যেগুলো নোট ডাউন করতে বলেছিলাম,
এক্সের মান 1 হলে P1 মানে হচ্ছে 192/1326, আর এক্সের মান তোমার 2 হলে তোমার হচ্ছে 6/1326। এবার তোমাকে বলেছে প্রশ্ন যেটা বলেছে যে রাজার সংখ্যার মধ্যক। তা আমরা কি জানি মধ্যক সমান কি? আমরা জানি যে মধ্যক সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে মধ্যক সমান কি? এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স মানে এখানে কি হবে? আমরা সূত্রটা জানি, এখানে তিনটে মান আছে, তাহলে x1 p1 প্লাস x2 p2 x1 p1 প্লাস x2 p2 প্লাস x3 p3, এই তিনটে মান হবে। তো এখানে x1 মানে কত? 0, 0 ইন্টু এইটা তো 0ই হবে, লেখার দরকার নেই। 1 ইন্টু এইটা করলে কত হবে? 192/1326ই হচ্ছে, প্লাস x3 ইন্টু এইটা মানে 2 ইন্টু 6/এটা, তাহলে 2 6টা কত? 12, তাহলে 12 তোমার হচ্ছে 1326। তো এটা অ্যাড করলে তোমার কত হচ্ছে দেখো, অ্যাড করলে হচ্ছে 2 2 হচ্ছে 4 আর 9 1 10, তো আমার 204 কত হচ্ছে 1326। তাহলে তোমার এটাকে সিম্পলিফাই করো। এটা সিম্পলিফাই করলে তোমার কি হচ্ছে দেখো, প্রথমে তুমি 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 আসছে 24, 3 দিয়ে গেলে 3 4 12, 3 4 12, 3 দুগুণে 6। এবারে এই 68টাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 34 হচ্ছে, আর এটা হচ্ছে 2 2 1 হচ্ছে। এবার এটা 17 দিয়ে কাটো, 17 2 যা কত 34, আর এটা 17 একে 17, আর তোমার 3 17 51, 17 একে 17 আর 22 হচ্ছে 5 5 আর একে 51, 3 17 51। তাহলে আনসার কত হলো তোমার 2/13। তাহলে মিন কত বেরোলো? এক্সপেকটেশন অফ এক্স কত বেরোলো? 2/13। এবার তোমাকে বলেছে কত না ভার এক্স। ভার এক্স সমান কত আমরা জানি, এটা এখানে বক্স করে দিই। ভার এক্স এর যে ফর্মুলাটা আমরা কি জানি? আমরা জানি যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 0 স্কোয়ার ইন্টু এইটা করলে 0 হয়, 1 স্কোয়ার ইন্টু এটা করলে এটাই হবে, তাহলে 192/1326, 1 স্কোয়ার ইন্টু এইটা, বুঝতে পারছো? প্লাস এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার করে দাও, তাহলে 2 স্কোয়ার ইন্টু 6 বাই হচ্ছে 1326, মাইনাস এক্সপেকটেশন এক্স মানে 2/13 তার হোল স্কোয়ার, 2/13 তার হোল স্কোয়ার। তো এদিকে আগে ক্যালকুলেট করো, দেখো দুজনেরই হর সেম আছে, তাহলে 192 আর 2 স্কোয়ার মানে 4 আর 6 মানে হচ্ছে 24। এটা যোগ করলে 194 ইন্টু 24 করলে হচ্ছে তোমার হচ্ছে 216 বাই তোমার হচ্ছে 1326। মানে এই যে দুজনের যে এই যে দেখো দুজনেরই হর সেম আছে 1326, এখানে 192 আর 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 4 6 যা 24, 192 প্লাস 24 মানে হচ্ছে 260, মাইনাস এটা হচ্ছে 4 বাই তোমার হচ্ছে 169। তো এটাকে সিম্পলিফাই করো, 6 দিয়ে কাটো, 6 3 যা কত 6 3 যা 18 আর 6 6 যা 36, 6 2 যা 12, 6 2 যা 12 মানে হচ্ছে তোমার হচ্ছে কত 36 বাই হচ্ছে 221, 36 বাই কত তোমার এলো 36/221 মাইনাস তোমার কত মাইনাস তোমার হচ্ছে 4/169। এবার এই দুজনের লসাগু করো, তাহলে 221 আর 169 এর লসাগু প্রথমে 13 দিয়ে নিয়ে যাও, 13 1s দা 13, 13 7s দা 91, 13 1s দা 13 13 মানে 13 আর যাবে না, তাহলে লসাগুটা তোমার কত হচ্ছে না 17 ইন্টু 13 ইন্টু 13, মানে এই তিনজনের মাল্টিপ্লিকেশান। এই 221 মানে হচ্ছে 17 ইন্টু 13, তাহলে পড়ে আছে 13 ইন্টু 36 করো, 36 ইন্টু 13, এটা করলে 3 6 18 8 হাতে 1 9 6 15 1 16 6 হাতে 1 3 1 4 মানে 468, এটা হচ্ছে 468 মাইনাস 169 মানে 13 169, তাহলে 17 ইন্টু 4 করলে কত 68। তো কেটে গিয়েছিল, দেখো এই যে 221 মানে হচ্ছে 17 ইন্টু 13 পড়ে আছে 13 ইন্টু 36 কত 468, এই যে 36 ইন্টু 13 করা হচ্ছে 468 মাইনাস 169 মানে 13 169, তাহলে 17 ইন্টু 4 করলে 68, এটাকে ক্যালকুলেট করলে তোমার কত হচ্ছে 400 হচ্ছে, আর 769 ধরো 169 তোমার আছে 169 ইন্টু 17 করলে তোমার কত হচ্ছে দেখো 9 7s দা 63, 6 6 7s দা 42 8 আর 7 1s দা 7 মানে 11,
এটা হচ্ছে 961, তার মানে 3 তোমার হচ্ছে 3 7 6 7 8 2 2873, তোমার কত হচ্ছে 2873। তাহলে তোমার যে var x এর মান কত হলো 400/2873, এটা হচ্ছে var x এর মান। এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করবে, তাহলে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। আর তোমাকে বলেছে সমক পার্থক্য। সমক পার্থক্য আমরা কি জানি? সমক পার্থক্য আমরা কি জানি বলো? আমরা যে শিখেছি সমক পার্থক্য, সমক পার্থক্য আমরা কি জানি? যে সমক পার্থক্য সমান আমরা কি জানি? রুট আন্ডার var x, রুট আন্ডার অফ পজিটিভ রুট আন্ডার মানে var x এর ধনাত্মক বর্গমূল। তাহলে তোমার কত হচ্ছে? তার রুট আন্ডার তোমার কত হচ্ছে? রুট আন্ডার 400, এই যে var x কত হয়েছে 400/2873। তাহলে এটাকে তুমি যদি বর্গমূল করো তাহলে তোমার যে মানটা আসছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটারে। তো তোমরা ক্যালকুলেটারের দিকে লক্ষ্য করো যে আমার যে আনসারটা এসেছে, যে দেখো রুট আন্ডার 400/2873 করলে কত হচ্ছে 0.3731, একটা বড় নাম্বার আছে, এটিকে 2 দশমিক স্থান পর্যন্ত যদি রাউন্ড অফ করি তাহলে আনসারটা কত হচ্ছে 0.37। কারণ এই যে 3 নম্বর যে ডিজিটটা আছে 3টা হচ্ছে 5-এর থেকে ছোট, তাই তার আগে কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে আনসার কত হচ্ছে দেখো 0.37। তাহলে তোমরা এটা ক্যালকুলেটার করে ইজিলি মানটা বের করতে পারবে। তাহলে আনসারটা কত হচ্ছে না 0.37। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আনসারটা কত আসবে। আনসারটা আমাদের আসবে 0.37। তাহলে 3টে মান আমাদের যে এলো, তাহলে কি প্রথমে তোমার যেটা এলো মধ্যক, মধ্যক তোমাদের যে 3টে মান চেয়েছিল, মধ্যক সমান আমার কি পেলাম? মধ্যক সমান আমরা পেয়েছি কত 2/13। তারপর তোমাদের বলেছে যে ভেদমান বা ভেরিয়েন্স, ভেদমান, ভেদমান আমরা কত পেলাম? ভেদমান আমরা পেলাম দেখো এই যে 400, এই যে ভেদমান var x ক্যালকুলেট করেছি 400/28, 400 বাই কত না 2873। আর তোমার হচ্ছে সমক পার্থক্য, সমক পার্থক্য, সমক পার্থক্য একটু আগে যেটা ক্যালকুলেট করলাম কত না 0.37। তাহলে এই 3টে হলো তোমাদের আনসার, অর্থাৎ 2/13, 400/2873 আর 0.37। এবার বলবে স্যার অঙ্কটা তো অনেক লেন্দি এবং বড় হয়ে গেল। দেখো এইগুলো তোমাদের বোঝালাম বলে বড় হলো, তোমরা তো জাস্ট ক্যালকুলেশনটা লিখবে, তাই এইগুলো দেখো আমি তো আর তোমাদের শর্টকাটে শেখাতে পারি না, কারণ শর্টকাটে শেখালে অঙ্কগুলো বুঝতে পারবে না। কনসেপ্টটা বোঝাটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন তুমি কনসেপ্ট বুঝে যাবে এত কিছু তো লেখার দরকার নেই, জাস্ট ক্যালকুলেশনটা করবে। মানে তোমাদের অঙ্ক স্টার্ট হবে এই ছকটা থেকে, এই যে 0 1 2 আর এই যে ক্যালকুলেশনটা করা আছে রাপে ক্যালকুলেট করে এই ছকটা থেকে ক্যালকুলেশন শুরু করবে, অঙ্কটা অনেক ইজিলি চলে আসবে। তাহলে দেখা যাক যে এই যে মধ্যক, ভেদমান আর সমক পার্থক্য, মধ্যক 2/13, ভেদমান 400/2873 আর সমক পার্থক্য 0.37 কোন অপশানে আছে সেটি দেখা যাক। তো দেখো তোমাদের যে 11 নম্বর অঙ্কটি ছিল তার অপশান এ 2/13, 400/2873 আর 0.37, অর্থাৎ মধ্যক 2/13, ভেদমান 400/2873 আর সমক পার্থক্য 0.37 আছে। তাহলে 11 যে অঙ্কটি তার অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবার চলো 12 নম্বর অঙ্কে যাই। 12 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক অবশ্যই পরীক্ষা আসবে যে কে এর মান কত হলে fx সমান kx, যেখানে x এর মান 1 2 3 ... n দ্বারা x যদিচ্ছ চলক, অর্থাৎ x র্যান্ডম ভেরিয়েবলের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হয়। দেখো সম্ভাবনা বিভাজনের যে পার্টিকুলার যে শর্তটা থাকে সেটি এখানে লিখলেই তোমার অঙ্কটি চলে আসবে। দেখো তোমাদের 12 নম্বর যে অঙ্কটি ছিল সেখানে তোমাদের বলে দিয়েছে যে fx সমান হচ্ছে kx, fx সমান তোমার কত বলে দিয়েছে kx। এবার এটা বলেছে যে k এর মান কত হলে এটি হচ্ছে কি, এটি তোমাকে বলেছে যে x এর যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন হবে। x এর মান তোমায় বলেছে 1 2 3 ... n। এবার দেখো এটা কি, এটা হচ্ছে সম্ভাবনা বিভাজন তখনই হবে যদি সামেশান অফ fx, যেখানে x হচ্ছে 1 to n সমান 1 হয়, হুইচ ইমপ্লাই এটা মানে কি x এর মান 1 হলে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ... fn সমান কত না 1, হুইচ ইমপ্লাই দেখো f1 মানে দেখো এখানে যদি তুমি বসাও f1 মানে কত হচ্ছে k × 1, f2 মানে k × 2 প্লাস f3 মানে কত k × 3
প্লাস ডট 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 এফ এন মানে কত কে ইন্টু এন সমান 1। এখান থেকে যদি তুমি কেটা কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন সমান কত 1, হুইচ ইমপ্লাই কে ইন্টু দেখো এটা কি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কি এন ইন্টু এন প্লাস 1/2। এই যোগফলটার মান যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন সমান্তর প্রকৃতিতে শিখেছো, এই যোগফলটা মান হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 সমান 1, হুইচ ইমপ্লাই কে ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 2 1s দা 2, তাহলে 2/n ইন্টু এন প্লাস 1, 2/n ইন্টু এন প্লাস 1, তাহলে কে এর মান কত পেলাম 2 ইন্টু এন 2/n ইন্টু এন প্লাস 1। তাহলে 12 নম্বর অঙ্কের যে আনসার আমার এলো কে সমান 2/n ইন্টু এন প্লাস 1। চলো দেখা যাক কোন অপশান এটি আছে। তো দেখো তোমাদের যে 12 নম্বর অঙ্কটি ছিল তার আনসার আমার এসেছে 2/n ইন্টু এন প্লাস 1, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তাহলে 12 নম্বর অঙ্কের রাইট আনসার কি অপশান ডি 2/n ইন্টু এন প্লাস 1। এবার দেখো তোমাদের 13 নম্বর অঙ্ক বলেছে একটি যদিজ্য চলক এক্স এর সম্ভাবনা বিভাজন দিয়ে দিয়েছে 0 তে 0.20, এক্স এর মান 1 হলে পি এক্স এর মান হচ্ছে 0.25, এক্স এর মান 2 হলে পি এক্স এর মান 0.35, এক্স এর মান 3 হলে পি এক্স এর মান 0.14 আর এক্স এর মান 4 হলে পি এক্স এর মান 0.06। বলেছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5 হলে ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন হবে। দেখো যখন কোনো একটা চলক এই এক্স এর সাহায্যে প্রকাশিত হয় এই পি এক্সগুলোর জায়গায় শুধু পি ওয়াই হবে, কিন্তু মানগুলো কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই এর মান বসবে, ওয়াই মানে এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 5, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান দেখো 1 স্কোয়ার প্লাস 5 মানে কত 1 স্কোয়ার মানে 1 প্লাস 5 মানে হচ্ছে 6, তার মানে 0 হলে 5 তারপর হচ্ছে 6, 2 হলে দেখো 2 স্কোয়ার প্লাস 5 মানে 2 স্কোয়ার 4 প্লাস 5 মানে 9 হচ্ছে। তাহলে এখানে 2 এর জায়গায় 9 হবে, 3 হলে কত 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 5 মানে 14, আর 4 হলে কত 4 স্কোয়ার তোমার কত হচ্ছে 16 প্লাস 5 মানে 21। তাহলে এক্স এর মান যখন 0 হচ্ছে তখন ওয়াই এর মান কত হবে 5, ওয়াই এর মান 5 হবে। আর নিচের যে পি এক্সগুলোর মান সেম থাকবে। দেখো অপশন এটা যদি লক্ষ্য করে দেখো এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত হচ্ছে 0 স্কোয়ার প্লাস 5 মানে 5 মিলে গেল, এক্স এর মান 1 হলে 1 স্কোয়ার প্লাস 5 মানে 6, এক্স এর মান 2 হলে দেখো 2 স্কোয়ার প্লাস 5, 2 স্কোয়ার 4 প্লাস 5 মানে কত 9, 3 হলে দেখো 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 5 মানে 14, আর 4 হলে 4 স্কোয়ার প্লাস 5 মানে 21, 4 স্কোয়ার মানে 16 প্লাস 5 মানে 21। তাহলে অপশান এ দেখো আর নিচের পার্টগুলো 0.20, 0.25, 0.35, 0.14, 0.06 সেম আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে যখন কোনো একটা সমসম্ভব চলক অন্য একটা সমসম্ভব চলকের দ্বারা প্রকাশিত হয় তখন এই নিচের প্রবাবিলিটির মানটা চেঞ্জ হবে না, শুধু সমসম্ভব চলকের মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অপশান এ মানে 13 নম্বর অঙ্কের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা মুখোমুখি হয়ে গেল। এবারে দেখো 14 নম্বরে বলছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এক্স এর সম্ভাবনা বিভাজন কি হবে সেটি তোমায় বের করতে বলছে। অর্থাৎ 10টি ঝোঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এক্স এর সম্ভাবনা বিভাজন কি হবে সেটি তোমায় বের করতে হবে। চলো এটি তোমাদেরকে কিভাবে বের করতে হবে সেটা দেখায়। তো দেখো এখানে বলেছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, এক্স এর সম্ভাবনা বিভাজন চেয়েছে। দেখো একটি মুদ্রাকে যদি টস করা হয়, নমুনা দেশ কি হয়, একটি মুদ্রা টসের ক্ষেত্রে নমুনা দেশ, দেখো অঙ্কগুলো তোমাদের বোঝানোর জন্য বারবার বলছি লেন্দি হচ্ছে, এটা নিয়ে ঘাবড়াবে না, পরীক্ষার খাতায় তো আর তুমি এইভাবে লিখবে না। নমুনা দেশ এর সমান কত হবে হেড আর টেল, তাই তো, অর্থাৎ এন এর সমান কত, এন এর সমান হচ্ছে 2। তাহলে প্রবাবিলিটি অফ হেড অর্থাৎ হেড পাওয়ার সম্ভাবনা কত না, হেড কটা আছে একটা, তাহলে 1 2, আর প্রবাবিলিটি অফ টেল জাস্ট আমি আর এক্স ওয়াই ধরছি না, মানে হেড পাওয়ার ঘটনাকে এইচ ধরছি আর টেল পাওয়ার ঘটনাকে টি ধরছি, তাহলে প্রবাবিলিটি অফ টেলও সমান কত হবে, একটা টেল আছে আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 2 পেয়ে গেলাম। এবার দেখো 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এই যে 10টি মুদ্রা থেকে মানে এই যে তোমার মানে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তার সম্ভাবনাটা তোমায় বের করতে হবে, মানে এক্স এর সম্ভাবনা বিভাজন, মানে এফ এক্স,
তাই না? এক্স এর সম্ভাবনা বিভাজন মানে আমরা কি জানি, এফ এক্স মানে কি পি এক্স মানে কি না এক্স ঘটার সম্ভাবনা, অর্থাৎ হচ্ছে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক্স সংখ্যক মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা। পি এক্স মানে হচ্ছে তোমার 10টি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলে 10টি ঝোঁকশূন্য, এসব পরীক্ষার খাতায় লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য। 10টি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা। এক সংখ্যক মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা। এবার দেখো প্রথমে এখানে হচ্ছে টোটাল প্রবাবিলিটি কাজ হয়। প্রথমে 10টি মুদ্রা থেকে তোমাকে কি করতে হবে, এক্সটি মুদ্রা যে মুদ্রাগুলোতে হেড পড়ে, তাহলে 10টি মুদ্রা থেকে এক্সটি মুদ্রা আমরা কত রকম উপায়ে নির্বাচন করতে পারি, 10cx রকম উপায়ে, ইন্টু এবার কি সেখানে কি এক্সটি সংখ্যক মুদ্রায় হেড পড়েছে, তাহলে 10টি মুদ্রা থেকে এক্সটি মুদ্রা আমরা 10cx রকম উপায়ে নির্বাচন করতে পারি, ইন্টু তাতে এক্সটি মুদ্রায় হেড পড়েছে, তাহলে এক্সটি মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা কত, হাফ। একটাতে কত, একটাতে আমার হচ্ছে হেড পড়ার সম্ভাবনা দেখো হাফ, তাহলে এক্সটিতে হবে হাফ টু দি পাওয়ার এক্স, ইন্টু অবশিষ্ট কত আছে দেখো 10টিতে যদি হেড পড়ে, এক্সটিতে যদি মানে 10টি মুদ্রার মধ্যে এক্সটি মুদ্রায় হেড পড়ে, তাহলে অবশিষ্ট আছে 10 মাইনাস এক্স। 10 মাইনাস এক্সটি মুদ্রায় কি পড়েছে, 10 মাইনাস এক্সটি মুদ্রায় টেল পড়েছে, হ্যাঁ কি না, 10 মাইনাস এক্সটি মুদ্রায় টেল পড়েছে, তাহলে তার সম্ভাবনা কত না হাফ টু দি পাওয়ার তোমার কত 10 মাইনাস এক্স। তাহলে সমান আমরা কত, এই যে এফ এক্স সমান আমরা কি পাচ্ছি, এটা বোঝানোর জন্য করেছি, এফ এক্স সমান আমরা পাচ্ছি কত 10cx ইন্টু হাফ টু দি পাওয়ার, এই দুটো দেখো দুজনের সূচক যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 10 মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে গেল, দেয়ারপর আমরা কি, দেয়ারপর আমরা এফ এক্স সমান কি পাচ্ছি, দেয়ারপর আমরা এফ এক্স সমান পাচ্ছি 10cx হাফ টু দি পাওয়ার 10, যেখানে এক্স এর স্পেকট্রাম, যেহেতু 10টি মুদ্রা টস করা হয়েছে, তাহলে তোমাকে বলেছি এক্স হচ্ছে হেড পড়ার সম্ভাবনা মানে হেড পড়ার সংখ্যা, তাহলে 10টি মুদ্রা টস করলে হেড কটা পড়তে পারে, 0 একটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, দুটো হেড পড়তে পারে, 3টে হেড পড়তে পারে, এরম করে করে 10টি হেড পড়তে পারে, এর বেশি আর হেড পড়তে পারে না। তাহলে এক্স এর স্পেকট্রাম কত হলো 0 1 2 3 ডট 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 10, যেখানে এফ এক্স সমান কি 10cx হাফ টু দি পাওয়ার 10। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় তোমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এটা এই মানে তোমাদের এই সেমিস্টারে নেই, এর পরবর্তী সেমিস্টারে আছে, তখন এটি তোমাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে শেখাবো। এখন এই সেমিস্টারে যতটা প্রয়োজন ততটাই তোমাদেরকে শেখালাম। তাহলে তোমাদের যে অঙ্কটি ছিল যে 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক্স সংখ্যক মুদ্রায় হেড পড়ার পরে আর কি এক্স এর সম্ভাবনা বিভাজন, তাহলে এক্স এর সম্ভাবনা বিভাজন আমরা কি পেলাম, এফ এক্স সমান কি পেলাম 10cx হাফ টু দি পাওয়ার 10, যেখানে 0 এক্স এর মান, এক্স এর স্পেকট্রামটা এক্স সমান কি, এক্স সমান হচ্ছে 0 1 2 3 ডট 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 10, যেখানে এক্স এর মানটা কি হতে পারে, 0 হতে পারে অর্থাৎ একটাও হেড পড়েনি, 1 হতে পারে অর্থাৎ 10টি মুদ্রার মধ্যে একটিতে হেড পড়েছে, 2 হতে পারে অর্থাৎ 10টি মুদ্রার মধ্যে 2টি মুদ্রায় হেড পড়েছে, 3 হতে পারে অর্থাৎ 10টি মুদ্রার মধ্যে 3টিতে হেড পড়েছে, অথবা ডট 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 এরম চলতে থাকবে 10 পর্যন্ত যাবে, অর্থাৎ 10টি মুদ্রার মধ্যে 10টিতেই হেড পড়েছে, 11 হবে না, কারণ 10টি মুদ্রাতে 11টা হেড পাওয়া যায় না, তাই না, সেখানে 10টি হেড পাওয়া যায়। তাহলে এক্স এর স্পেকট্রামটা কত হবে না 0 1 2 3 ডট 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 10। তাহলে 14 নম্বর অঙ্কের রাইট আনসার কত, এফ এক্স সমান হচ্ছে 10cx হাফ টু দি পাওয়ার 10। চলো কোন অপশানে এটি আছে দেখা যাক। তো দেখো 14 নম্বর যে অঙ্কটির আমার আনসার এসেছিল 10cx হাফ টু দি পাওয়ার 10, অর্থাৎ অপশান বি দেখো এফ এক্স ইকুয়ালস টু 10cx হাফ টু দি পাওয়ার 10, যেখানে এক্স এর মান 0 1 2 ডট 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 10। তাহলে আমাদের রাইট আনসার কত হলো না তোমার এফ এক্স সমান হচ্ছে 10cx হাফ টু দি পাওয়ার 10, অর্থাৎ অপশান বি। এবারে আসি 15 নম্বর অঙ্ক। 15 নম্বরে বলছে যে একটি ঝোঁকশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলে একজনের ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে, মানে যুগ্ম সংখ্যা যা হয় তার সমপরিমাণ অর্থ লাভ করে এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে সেটি তোমায় বের করতে বলেছে। তাহলে আগে তোমাকে যে সম্ভাবনা বিভাজনটা এখানে বের করতে হবে। এখানে এক হচ্ছে
এক নম্বর মানে দুটো র্যান্ডম ভেরিয়েবল তোমায় ধরতে হবে। একটা হচ্ছে একটা ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দিলে যে নাম্বারগুলো পাওয়া যায়, প্রাপ্ত সংখ্যাগুলো যেগুলো হয় সেই সংখ্যাগুলো এক্স দ্বারা সূচিত হয়, এবং সংখ্যাগুলোর থেকে যে প্রাপ্ত অর্থ হয় সেটা ওয়াই দ্বারা সূচিত হয়। সেই দুটো তোমার র্যান্ডম ভেরিয়েবলের তোমার কি করতে হবে, সম্ভাবনা বিভাজন সেটা লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে সেটি চলো তোমাদেরকে দেখায়। এই অঙ্কগুলো দেখার সময় অবশ্যই তোমরা ছায়া প্রকাশনীর যে বই আছে, এটা 562 নম্বর পেজ, অবশ্যই খুলে রাখবে, তাহলে অঙ্কগুলো দেখতে তোমাদের সুবিধা হবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে ধরি এক্স যদিচ্ছ চলক দ্বারা পাশা একবার গড়িয়ে প্রাপ্ত সংখ্যা এবং ওয়াই যদিচ্ছ চলক দ্বারা ব্যক্তির আর্থিক উপার্জন প্রকাশিত হয়। এবার এখানে একটি জিনিস, এবার দেখো পাশাটা যদি একবার তোমার এখানে কি করা হচ্ছে, পাশাটাকে নিক্ষেপ করা হচ্ছে, তাই না, বা গড়িয়ে দেওয়া হচ্ছে। তা পাশাটা একবার যদি তোমার এখানে গড়ানো হয়, তাহলে যে নমুনা দেশ এস হবে সেটি কি হবে, নমুনা দেশ এস ইকুয়ালস টু কি, নমুনা দেশ এসটা কি হবে, দেখো কি কি পেতে পারো, 1 পেতে পারো, 2 পেতে পারো, 3 পেতে পারো, 4 পেতে পারো, 5 পেতে পারো, অথবা 6 পেতে পারো। তাহলে প্রতিটি নাম্বার পাওয়ার সম্ভাবনা কত হবে, দেখো এনএস সমান কত আছে, এনএস হচ্ছে তোমার 6, তাহলে 1 পাওয়ার সম্ভাবনা কত, একটাই আছে, তাহলে 1-এর 6, 2 পাওয়ার সম্ভাবনা কত, 1-এর 6, 3 পাওয়ার সম্ভাবনা 3, একটাই আছে, 1-এর 6। তাহলে প্রতিটি সংখ্যা পাওয়ার, প্রতিটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ 1 পাওয়ার সম্ভাবনা, 2 পাওয়ার সম্ভাবনা, 3 পাওয়ার সম্ভাবনা, 4 পাওয়ার সম্ভাবনা, 5 পাওয়ার সম্ভাবনা, অথবা 6 পাওয়ার সম্ভাবনা, সবই সমান। তাহলে প্রতিটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা সমান কত হবে না, 1-এর 6 হবে, মানে প্রত্যেকটা নাম্বারই পাওয়ার সম্ভাবনা 1-এর 6। এবার যে তোমাকে ছকটা করতে হবে, দেখো এক্স এর মান কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এক্স এর মান যখন 1 হবে, এবার দেখো তোমাদের যে প্রশ্নে বলে দেওয়া আছে ওয়াইটা কি, ওয়াই যদিচ্ছ চলক দ্বারা ব্যক্তির আর্থিক উপার্জন প্রকাশিত হয়। এবার তোমাদের অঙ্কে বলে দেওয়া আছে যে যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ হয় আর অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। তাহলে যখন 1 হবে তাহলে সে কত টাকা হারাচ্ছে, -1। যখন 2 হবে সে কত টাকা পাচ্ছে, 2 টাকা পাচ্ছে। যখন 3 অযুগ্ম সংখ্যা তাহলে হারাচ্ছে কত, -3। যখন 4 যুগ্ম সংখ্যা সে পাবে 4 টাকা। যখন 5 অযুগ্ম সংখ্যা তাহলে হারাচ্ছে, সেই জন্য -5। আর যখন 6 তখন যুগ্ম সংখ্যা সে পাবে কত, 6। এবার দেখো প্রবাবিলিটি এক্স অথবা প্রবাবিলিটি ওয়াই দুটোই কি সেম হবে। তাহলে -1-এর ক্ষেত্রে আর 1-এর ক্ষেত্রে যাই এক্স আর ওয়াইয়ের দুজনের ক্ষেত্রেই কত হবে, সব 1-এর 6 হবে। 2 পাওয়ার সম্ভাবনা 1-এর 6, 3 পাওয়ার সম্ভাবনা 1-এর 6, 4 পাওয়ার সম্ভাবনা 1-এর 6, 5 পাওয়ার সম্ভাবনা 1-এর 6, আর 6 পাওয়ার সম্ভাবনা 1-এর 6। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এক্স আর ওয়াইয়ের এটা হচ্ছে কি সম্ভাবনা বিভাজন। এবার তোমাদের প্রশ্নে বলেছে যে ব্যক্তিটি কত টাকা পেতে পারে, অর্থ প্রত্যাশা করতে পারে প্রতি গেম পিছু। তার মানে এখানে কি হয়, এক্সপেকটেশন অফ তোমাকে কি বের করতে হবে, অর্থ উপার্জন হচ্ছে, তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই তোমাকে বের করতে হবে। তো এক্সপেকটেশন অফ ওয়াই মানে কি, এক্সপেকটেশন অফ ওয়াই মানে হচ্ছে ধরো ওয়াইয়ের মান কত আছে বলো, -1 ইন্টু তার প্রবাবিলিটি, মানে হচ্ছে -1 ইন্টু 1-এর 6, প্লাস এখানে কত আছে 2 ইন্টু 1-এর 6, প্লাস এখানে কত আছে -3 ইন্টু 1-এর 6, তারপর 4 প্লাস 4 ইন্টু 1-এর 6, তারপর দেখো -5, এখানে প্লাস হবে, প্লাস হবে -5 ইন্টু 1-এর 6 প্লাস 6 ইন্টু 1-এর 6। এবার এইগুলো কোনো সিম্পলিফিকেশান করবে না, যেহেতু সবার হরে 6 আছে তাই 6টা এলসিএম হবে। তাহলে এখানে কত হবে -1, তারপর এখানে কত 2, তারপর -3, তারপর 4, তারপর -5, তারপর হচ্ছে তোমার 6, যেটি ক্যালকুলেট করলে তোমার প্লাসগুলো আগে কারো 6 4 10 2 কত 12, বিয়োগ মাইনাস কত আছে দেখো 5 3 8 1 9, তাহলে 9/6। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 3, মানে 3/6। 3/6 এটিকে সিম্পলিফাই করলে 3 2 6, তার মানে তোমার আনসারটা কত হচ্ছে হাফ। তার মানে যে তোমাদের যে প্রশ্নটি দিয়েছিল যে গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে, তাহলে গেম পিছু পরিণামে সে হাফ
অর্থ 1/2 অর্থ প্রত্যাশা করতে পারে। তাহলে তোমাদের আনসারটা কি হবে? তাহলে আমি লিখে নিলাম যে অতএব গেম পিছু পরিণামে সে হাফ অর্থ প্রত্যাশা করতে পারে। তাহলে তোমাদের আনসারটা কত হলো? না হাফ। তাহলে কিভাবে এই ধরনের অঙ্ক করতে হয়, অর্থাৎ দুটো ভেরিয়েবল এখানে আছে। এক হচ্ছে যে পাশাটা তোমার গড়িয়ে দেওয়া হচ্ছে, পাশায় প্রাপ্ত যে সংখ্যা সেটি এক্স মানে র্যান্ডম ভেরিয়েবল, আর সেখান থেকে আর্থিক যে উপার্জন হবে সেটা ওয়াই দ্বারা সূচিত হয়। তাহলে দেখো এক্স, এবার এই যে নমুনা দেশটা কি, পাশা যখন তোমার গড়িয়ে দেওয়া হয় নমুনা দেশ মানে পাশায় কি কি পড়তে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, অথবা 6 পড়তে। তাহলে এন এর সমান কত? 6। তাহলে প্রতিটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? দেখো 1 একটাই আছে তাই 1/6, 2ও একটা আছে তাই 1/6, 3 একটা আছে তাই তারও সম্ভাবনা 1/6, 4, 5, 6 সবাই একটা করে আছে তাই প্রত্যেকটা সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1/6। তাহলে এক্স আর ওয়াইয়ের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কী হবে? এক্স এর মান হবে 1, 2, 3, 4, 5, 6। ওয়াইয়ের মান কেন -1? ওখানে বলে দেওয়া আছে যে অযুগ্ম সংখ্যার সম পরিমাণ অর্থ সে কি করে? সে লস করে, তাই না? অর্থ হারায়। তাহলে 1 পড়লে সে -1, ওয়াইয়ের মান হবে -1। 2 যেহেতু যুগ্ম তাই সে গেন করছে সেই জন্য +2। 3 অযুগ্ম সে লস করছে তাই -3। 4 যুগ্ম তাই সে গেন করছে +4। 5 অযুগ্ম তাই সে লস করছে তাই -5। আর 6 যুগ্ম তাই সে লাভ করছে +6। এবার তার প্রবাবিলিটি প্রত্যেকটার ক্ষেত্রে 1/6। এবার তোমাকে বলেছে যে গেম পিছু পরিমাণে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে। অর্থ মানে ওয়াই, তার মানে হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই। আমরা জানি কি এইগুলোর গুণফল, তাহলে -1 × 1/6, 2 × 1/6, -3 × 1/6, 4 × 1/6, -5 × 1/6, 6 × 1/6, এই যে এর যোগফলটা। তো এটা ক্যালকুলেট করে আমরা হাফ পেলাম। অতএব গেম পিছু পরিণামে সে হাফ অর্থ প্রত্যাশা করতে পারে। তাহলে আমাদের যে 15 নম্বর অঙ্কের রাইট আনসার কত? না হাফ। তো দেখো তোমাদের যে 15 নম্বর অঙ্কটি ছিল তার রাইট আনসার আমাদের এসেছে হাফ, অর্থাৎ অপশান সি, হাফ ইজ দ্য রাইট আনসার। তাহলে 15 নম্বর অঙ্কের রাইট আনসার কি? অপশান সি, হাফ। এবার আসি 16 নম্বর অঙ্ক। বলছে এ ও বি একটি গেম খেলে আর কি, যাতে তারা একজনের পর আর একজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। তাহলে 4টি ঝোঁকশূন্য মুদ্রা তারা নিক্ষেপ করে। যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়, অর্থাৎ হেড সংখ্যা যত হবে সেটার অর্থই সে পায়, অর্থাৎ এ পায়। আর বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পায়, অন্যথায় কোনো কিছু পায় না। গেমটি পক্ষপাতহীন হতে হলে কে এর মান কত? পক্ষপাতহীন মানে হচ্ছে এখানে এক্সপেকটেশন অফ এ আর এক্সপেকটেশন অফ বি, এরা দুজনকে কী হতে হবে? সেম হতে হবে, তবেই সেটি পক্ষপাতহীন হবে। তাহলে এখানে দুটি কেস আছে। একটা হচ্ছে যে যখন একটা যখন কয়েনকে টস করা হবে, ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে, তাহলে 4টি ঝোঁকশূন্য মুদ্রা নিক্ষেপ করা হলে তাহলে প্রাপ্ত হেড সংখ্যাটা ধরো এক্স র্যান্ডম ভেরিয়েবল দ্বারা সূচিত হয়। তাহলে এক্সের মান কী হতে পারে? 0, 1, 2, 3, 4 পর্যন্ত হতে পারে। এবং এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়। অর্থাৎ এ প্রাপ্ত যে অর্থ সেটি যদি ওয়াই দ্বারা সূচিত হয় তাহলে ওয়াইয়ের স্পেকট্রাম একই টাকা পাচ্ছে। তাহলে 0 মানে হেডের সংখ্যা যদি 0 হয় সে 0 টাকা পাবে, হেডের সংখ্যা 1 হলে সে 1 টাকা পাবে, হেডের সংখ্যা 2 হলে সে 2 টাকা পাবে, 3 হলে 3 টাকা পাবে, 4 হলে 4 টাকা পাবে। কিন্তু বি এর ক্ষেত্রে সে যদি 4টি হেড অথবা 4টি টেল ফেলে তবেই কে টাকা পাবে। অর্থাৎ 4টি হেড ফেলবে তখন তার মানে এক্সের মান তখন কত? 4 হবে। তখন তার ধরো বি এর প্রাপ্ত অর্থ যদি আমরা জেড দ্বারা সূচিত করি তখন জেডের মান কে হবে। আবার 4টি টেল পেলে তখন এক্সের মান কত হবে? 0 হবে। তখন তোমার জেডের মান কত হবে? না কে হবে। এইভাবে তোমায় অঙ্কটিকে দুজনের এক্সপেকটেশান বের করতে হবে, আর দুটো এক্সপেকটেশান কী হবে? না সেম হবে। সেটি চলো তোমাদেরকে ক্যালকুলেট করে দেখায়। তো দেখো আমি এখানে ধরে নিয়েছি যে এক্স যদিচ্ছ চলক দ্বারা হেডের সংখ্যা, ওয়াই যদিচ্ছ চলক দ্বারা এ এর প্রাপ্ত অর্থ, আর জেড যদিচ্ছ চলক দ্বারা বি এর প্রাপ্ত অর্থ সূচিত হয়। এবার দেখো একটা কয়েন যখন টস করছো তখন নমুনা দেশ এর সমান কি হয়? হেড আর টেল। তাহলে এখানে এন এর সমান কত হবে? এন এর সমান কটা বিন্দু আছে? 1, 2, 2। আর প্রবাবিলিটি অফ হেড মানে হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখো একটা হেড আছে তাই 1/2। আর প্রবাবিলিটি অফ টেল পাওয়ার সম্ভাবনা কত? না একটা টেল আছে তাই দেখো 1/2।
এবার একটু আগে একটা অঙ্ক করেছিলাম যে 10টি মুদ্রা নিক্ষেপ করলে তার সম্ভাবনা বিভাজন একটা করেছিলাম। অ্যাকচুয়ালি তোমাদের একটু বলে রাখি, নোট আকারে এটা লিখে রাখো, নোট আকারে, যে এনটি মুদ্রা যদি নিক্ষেপ করা হয়, এনটি মুদ্রা নিক্ষেপ করলে হেডের সংখ্যা এক্স এর হেডের সংখ্যা এক্স এর সম্ভাবনা বিভাজন, এটা সূত্র আর কি, সম্ভাবনা বিভাজন তোমার কি না এন সি এক্স, সম্ভাবনা বিভাজনকে যদি তুমি পি এক্স বা এফ এক্স যাই লেখো না কেন, তোমার হচ্ছে কি এন সি এক্স হাফ টু দি পাওয়ার কত না এন হবে। তো এখানে এক্স এর মান কত হবে না 0, 1 আপ টু এন, 0, 1, 2 আপ টু এন। তাহলে দেখো এখানে যে প্রশ্নটি তোমাদের দিয়েছে, তাহলে সেখানে কি বলা হয়েছে 4টি মুদ্রা নিক্ষেপ করা আছে, মানে এন এর মান কত 4, তাহলে 4টি মুদ্রা নিক্ষেপ করলে তার সম্ভাবনা বিভাজন পি এক্স সমান কত হবে বলো 4cx হাফ টু দি পাওয়ার 4 হবে, হাফ টু দি পাওয়ার 4 হবে। তাহলে তোমাকে কি বের করতে হবে, এখানে 4টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে স্পেকট্রাম কি হবে, এখানে স্পেকট্রাম এক্স এর মান কি হবে বলো 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে আর 4, কারণ 4টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, 0টি হেড পড়তে পারে, অথবা তোমার 1টি হেড পড়তে পারে, 2টি হেড পড়তে পারে বা 3টি হেড পড়তে পারে। তাহলে প্রবাবিলিটি মানে পি অফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ পি জিরোর মান কত হবে 4c0 হাফ টু দি পাওয়ার 4। এবার 4c0 মান কত 1, তার মানে 1 কত হবে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 16। পি এক্স ইকুয়ালস টু 1 যখন হবে তখন কি হবে বলো 4c1 হাফ টু দি পাওয়ার 4। এবার 4c1 মানে আমরা কত জানি, আমরা জানি 4c1 মানে হচ্ছে তোমার 4, তার মানে কত হচ্ছে 4/16 হবে। সিমিলারলি পি এক্স ইকুয়ালস টু যখন 2 হবে, পি এক্স ইকুয়ালস টু 2 হবে, তখন কি হবে 4c2 ইন্টু কত হবে ইন্টু হাফ টু দি পাওয়ার 4। এবার 4c2টা একটু ক্যালকুলেট করতে হবে, আমরা জানি যে 4c2 মানে 6, তবু দেখে দিচ্ছি যারা জানো না, ফ্যাক্টোরিয়াল 4/2 মানে 4 - 2 করলে 2 ইন্টু এই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1/16 সমান কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল 4টাকে ভাঙলে 4, 3, 2 আর এই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, এটা মানেও 2, তাহলে 2 2 4, 2 কেটে গেল ইন্টু 1/16, মানে দেখো তাহলে পি এক্স ইকুয়ালস টু 2 হলে মানটা কত হচ্ছে 3 2 6/16। এই মানগুলো বের করে রাখলে তাহলে সম্ভাবনা বিভাজনটা লিখতে সুবিধা হবে। এবার হচ্ছে পি এক্স ইকুয়ালস টু 3 হলে কত হবে বলো, অর্থাৎ 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত হবে না 4c3 ইন্টু হাফ টু দি পাওয়ার 4, মানে এই যে এখানে বসিয়ে দিচ্ছে, এই যে এক্স এর জায়গায় তোমার 3 বসিয়ে দিলাম, আর 4c3 মানে আমরা জানি n-1 মানে হচ্ছে n, মানে এর মান হচ্ছে 4, তাহলে 4/16। আর তোমার হচ্ছে পি এক্স ইকুয়ালস টু 4, অর্থাৎ 4টি হেড পাওয়ার সম্ভাবনা কত 4c4 ইন্টু হাফ টু দি পাওয়ার তোমার 4, মানে এর মানটা 4c4 মানে 1, হাফ টু দি পাওয়ার 4 মানে এটার মান কত হচ্ছে 1/16ই হচ্ছে। তাহলে আমি প্রত্যেকটা মান পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়াই জেড এর সম্ভাবনা বিভাজনটা আবার লিখে ফেলি। তাহলে দেখো এক্স এর মান কি কি হতে পারে, এক্স এর মান তোমার হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে আর 4 হতে পারে, কারণ এখানে তোমার 4টে মুদ্রাকে টস করা হচ্ছে, তাই না, 4টি মুদ্রা টস করা হচ্ছে। ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মান আমরা কি ধরেছি, ওয়াই যদিচ্ছ চল এর প্রাপ্ত অর্থ কি বলেছে যে এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায় যখন এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়। তাহলে এখানে হেড সংখ্যা 0, তাহলে ওয়াই এর প্রাপ্তি কত 0, হেড সংখ্যা 1, তার মানে প্রাপ্তি কত 1, এর প্রাপ্তি এ কত টাকা পাবে, হেড সংখ্যা 2 হলে 2 টাকা পাবে, হেড সংখ্যা 3 হলে 3 টাকা পাবে, হেড সংখ্যা 4 হলে 4 টাকা পাবে। এবার বলেছি যে জেডটা আমরা দেখো এই যে আমরা প্রথমে ধরেছি না, এই যে ধরেছিলাম যে ওয়াই হচ্ছে যদিচ্ছ চলক দ্বারা এ এর প্রাপ্ত অর্থ আর জেড হচ্ছে বি এর প্রাপ্ত অর্থ। এবার দেখো তাহলে ওয়াইটা পেয়ে গেলাম, এবার আমাকে কি বের করতে হবে, জেড বের করতে হবে। জেড এর ক্ষেত্রে কি বলে দেওয়া হয়েছে না, গেম বলেছে যে প্রাপ্ত অযুগ্ম সংখ্যার জেড এর ক্ষেত্রে বলেছে
যে বি এর প্রাপ্ত অর্থ, বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পাবে। 0 যখন এক্স এর মান 0, যখন এক্স এর মান 0 তখন তোমার হেড সংখ্যা কত 0, তার মানে কি 4টে টেল পড়েছে, তাহলে কে এর জেড এর মান কত হবে, কে হবে। যখন এক্স এর মান 1, এক্স এর মান 1 মানে হচ্ছে একটা হেড পড়েছে, তখন কত হয়ে যাবে, জেড এর মান 0। দুটো হেড পড়েছে, জেড এর মান 0। তিনটে হেড পড়েছে, জেড এর মান 0। 4টে হেড পড়লে জেড এর মান কে, কারণ তোমার বলে দিয়েছে বি এর নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে সে কে টাকা পাবে। তাহলে 0 যখন এক্স এর মান তখন 4টি টেল পড়েছে, তাহলে কে টাকা পেয়েছে। আর এক্স এর মান যখন 4 তখনও সে 4টি হেড ফেলেছে, তাই কে টাকা পেয়েছে। এবার হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এক্স or probability of y or probability of z সব প্রত্যেকটাই কি সেম হবে, প্রত্যেকটা মান আমরা বের করা আছে। দেখো মানে এক্স এর যা প্রবাবিলিটি হবে ওয়াই জেড এরও প্রবাবিলিটি সেম হবে। তো দেখো এক্স এর মান যখন 0, প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 0তে কত পেয়ে পাচ্ছি আমরা 1/16, তাহলে এখানে কত হবে 1/16, মানে তিনজনের ক্ষেত্রেই একই মান হবে, প্রবাবিলিটিটা চেঞ্জ হয় না। র্যান্ডম ভেরিয়েবলের মানে স্পেকট্রামগুলো চেঞ্জ হয়, বা প্রবাবিলিটিটা সেম থাকে। এবার দেখো এক হলে কত, দেখো এক্স ইকুয়ালস টু 1 আমরা পেয়েছি কত 4/16, এগুলোকে সিম্পলিফাই করবে না কারণ তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। যখন 2, এক্স এর মান 2, দেখো এক্স এর মান 2, তখন আমরা কত পাচ্ছি, তখন পাচ্ছি 6/16, তাহলে কত হচ্ছে না 6/16। যখন এক্স এর মান 3, এক্স এর মান 3 হলে দেখো এই যে এক্স এর মান 3 হলে কত হয়েছে 4/16, তাহলে এখানে হবে 4/16। যখন এক্স এর মান 4 আমরা কত পেয়েছি 1/16। তাহলে এবার দুজনের এক্সপেকটেশন বের করতে হবে। এই মানে আমরা ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম এক্স ওয়াই জেড এর। এবার হচ্ছে মানে এটা তোমাকে বলেছে পক্ষপাতহীন হতে গেলে এক্সপেকটেশন অফ ওয়াই আর এক্সপেকটেশন অফ জেডটা সেম হতে হবে। তো দেখো আমরা তোমার এক্সপেকটেশন অফ ওয়াই বের করব। এক্সপেকটেশন অফ ওয়াই মানে কি, এই 0 ওয়াই এর মান দেখো কি আছে 0 1 2 3, তার মানে 0, এই যে 0 ইন্টু মানে আমরা জানি x1 ইন্টু p1, x2 ইন্টু p2, x3 ইন্টু p3, x3 ইন্টু p3, x4 ইন্টু p4, তাহলে কত হচ্ছে 0 ইন্টু 1 বাই এটা 0 হয়ে যাচ্ছে 1/16, 1 ইন্টু 4/16, তাহলে 1 ইন্টু 4/16 প্লাস এই দেখো 2 ইন্টু কত হবে 6/16, তাহলে 2 ইন্টু 6/16 প্লাস 3 ইন্টু 4/16, তাহলে 3 ইন্টু 4/16 প্লাস 4 ইন্টু 1/16, তাহলে 4 ইন্টু 1/16, তাহলে সবার নিচে যেহেতু 16 আছে তাহলে 16টা লসাগু হয়ে গেল। তাহলে এখানে লবে কত হচ্ছে দেখো 4, এখানে 6 2s are 12, 3 4s are 12 আর 4, তার মানে এটা অ্যাড করলে কত হচ্ছে তোমার, এটাকে অ্যাড করে দাও, দিলে তোমার হচ্ছে দেখো 12 24 4 28 4 32, তাহলে 32 বাই তোমার কত হয়েছে 16, এটাকে যদি কাটো 6 2s are 16, 16 2 দা 32 অর্থাৎ 2 হচ্ছে। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই কত হলো 2। এবার এক্সপেকটেশন অফ জেড দেখো এই যে এক্স জেডে দেখো কে ইন্টু 1/16, এই যে কে ইন্টু 1/16, তাহলে কে ইন্টু 1/16, মানে ডিস্ট্রিবিউশনটা বের করে রাখলে এক্সপেকটেশন বের করা খুবই সোজা। তারপর দেখো 0 ইন্টু 4/16 মানে 0, প্লাস আবার দেখো 0 ইন্টু 6/16 মানে 0, আবার 0 ইন্টু 4/16 মানে 0, প্লাস কে ইন্টু 1/16, কে ইন্টু কত আছে 1/16, তার মানে 16 যদি লসাগু হয় দেখো এখানে একটা কে এখানে একটা কে, মানে 2k হচ্ছে, তাহলে 2 8 দা কত 2 8 দা 16, তার মানে এক্সপেকটেশন অফ জেড কত হচ্ছে k/8। এবার পক্ষপাতহীন হবে, এবার আমি লিখে নিয়েছি যে গেমটি পক্ষপাতহীন হবে যদি এক্সপেকটেশন অফ ওয়াই সমান এক্সপেকটেশন অফ জেড হয়। এক্সপেকটেশন অফ ওয়াই আর জেড যদি সেম হয় তবে পক্ষপাতহীন হবে। তো এবার দেখো এক্সপেকটেশন অফ ওয়াই সমান কত বেরিয়েছে, হুইচ ইমপ্লাই তাহলে 2 বেরিয়েছে, দেখো এক্সপেকটেশন ওয়াই 2 বেরিয়েছে, আর এক্সপেকটেশন অফ জেড কত বেরিয়েছে k/8 বেরিয়েছে, হুইচ ইমপ্লাই আমরা কি পাচ্ছি কে সমান ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 ইন্টু 8 মানে 16, সো k ইকুয়ালস টু 16 ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাহলে 16 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার আমরা কত পেলাম, k সমান 16। তো এই অঙ্কটি দেখার সময় অবশ্যই তোমরা ছায়া প্রকাশনীর বইটি সামনে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটি 16 নম্বর অঙ্ক ছিল, যার আনসার কে এর মান কত চেয়েছিল যাতে করে গেমটি পক্ষপাতহীন হয়। তো আমার আনসার এসেছে k সমান 16।
তাহলে দেখো তোমাদের যে 16 নম্বর অঙ্কটি আমি এখন করালাম, যার আনসার এসেছে আমাদের 16, অর্থাৎ অপশান এতে আছে দেখো 16, তাই 16 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ 16। এবারে আসি 17 নম্বর অঙ্ক। বলছে 99 টাকার একটি প্রাইজের জন্য এ ও বি খেলে। তাহলে এ আর বি খেলছে, যেটা প্রাইজ আছে কত, 99 টাকা। একটি পাশায় যে খেলোয়াড় প্রথমে 3 ফেলে সেই প্রাইজটা জয়লাভ করে। মানে এ আর বি ফেলছে, তাহলে যে প্রথমে 3 ফেলবে সে জয়লাভ করবে। প্রথমে এ পাশা নিক্ষেপ করে এবং যদি সে 3 ফেলতে না পারে তবে বি পাশা নিক্ষেপ করে, কারণ এ পাশা ফেলছে, তো ফেলে সে যদি 3 ফেলে দেয় তাহলে তো সে জিতে যাবে। সে যদি 3 ফেলতে না পারে তবেই বি ফেলবে। এইভাবে চলতে থাকবে। এবার বি 3 ফেলতে না পারলে আবার এ ফেলবে, আবার এ ফেলতে না পারলে বি ফেলবে, বি ফেলতে না পারলে এ ফেলবে। এইভাবে চলতে থাকে, এইভাবে খেলা চলতে থাকে। তাদের প্রত্যেকে প্রত্যাশা যতক্ষণ, মানে কে কত অর্থ প্রত্যাশা করতে পারে সেটা তোমার বের করতে হবে। জিনিসটা কীরকম, মানে তুমি পাশা নিক্ষেপ করলে, এ আর বি দুজন আছে, এ পাশা নিক্ষেপ করে 3 পেয়ে গেছে, তাহলে আর খেলা হবে না, খেলা স্টপ। এবার এ পাশা নিক্ষেপ করে 3 পেলো না, তবে সে বি পাশা নিক্ষেপ করবে। এবার বি পাশা নিক্ষেপ করলো, সে 3 পেলো না, তাহলে আবার এ পাশা নিক্ষেপ করবে। এবার এ পাশা নিক্ষেপ করে যদি 3 পেয়ে যায়, খেলা স্টপ। যদি 3 না পায়, এবার বি আবার নিক্ষেপ করবে। বি যদি 3 ফেলে, খেলা স্টপ। আবার যদি বি 3 ফেলতে না পারে, তাহলে আবার এ পাশা নিক্ষেপ করবে, 3 ফেলবে। এইভাবে তোমার চলতে থাকে। তাহলে তোমাকে এখানে তোমার র্যান্ডম ভেরিয়েবলের যে কনসেপ্টটা, অর্থাৎ তার ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে না, এখানে তোমাকে প্রবাবিলিটিটা বের করতে হবে। অর্থাৎ এর জেতার সম্ভাবনা কত আর বি এর জেতার সম্ভাবনা কত। এখানে এর জেতার সম্ভাবনা ইন্টু 99, অর্থাৎ আমরা কি জানি, এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু পিআই, এক্সআই ইন্টু পিআই, মানে এক্স ইন্টু পি, তাই না? তো এক্সটা কি, এক্সটা হচ্ছে তোমার এখানে 99 রুপিস 99, আর পি মানে হচ্ছে এর জেতার সম্ভাবনা, আর বি এর ক্ষেত্রে হচ্ছে বি এর জেতার সম্ভাবনা হচ্ছে পি এর মান। তো দেখো, যখন একটা তোমার এখানে কি বলা হয়েছে, যে এখানে একটা পাশা নিক্ষেপ করা হয়েছে, তাহলে পাশা নিক্ষেপ করা হলে নমুনাদেশ এস সমান কত হয়? আমরা 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি, 5 পেতে পারি বা 6 পেতে পারি। তাহলে এনএস অর্থাৎ নমুনাদেশে নমুনা বিন্দুর সংখ্যা কটি? 6টি। 1 2 3 4 5 6টি। এবার তোমাকে বলেছে যে এ আর বি আছে, দুজন খেলছে। এবার এ যদি 3 ফেলে তাহলে সে জিতে যাবে, যে প্রথমে 3 ফেলবে সে হচ্ছে জিতে যাবে। তাহলে দেখো, এখানে আমাকে ধরে নিতে হবে যে এ ও বি এর দ্বারা 3 ফেলার ঘটনা যথাক্রমে এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়। ধরি, কারণ 3 ফেলার ঘটনাটা আছে, তাহলে ধরি এ ও বি এর দ্বারা 3 ফেলার ঘটনা, এ ও বি এর দ্বারা 3 ফেলার ঘটনা যথাক্রমে, মানে যথাক্রমে শব্দটা অবশ্যই দিতে হবে যেহেতু এখানে দুজন আছে, যথাক্রমে এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়, এক্স ও ওয়াই দ্বারা সূচিত হয়। তাহলে দেখো, মানে এক্স এর দ্বারা 3 ফেলার ঘটনা এক্স, আর বি এর দ্বারা 3 ফেলার ঘটনা ওয়াই দ্বারা সূচিত হয়। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, দেখো এখানে 3 কটা আছে, একটা 3 আছে, আর নমুনা দেশে নমুনা বিন্দু কত আছে? 6, তাহলে কত হবে? 1 এর 6। তাহলে প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, এক্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স, তাই না? তো সমান কত হবে? 1 মাইনাস 1/6 সমান হচ্ছে 5/6। সিমিলারলি প্রবাবিলিটি অফ ওয়াই সমান, বুঝতেই পারছো একই তো, 3 ফেলার সম্ভাবনা মানে 1 এর 6, আর প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট মানে 3 না ফেলার সম্ভাবনা একটু আগে বের করলাম, যেটা 5 এর 6 হবে। এবার আমাকে বের করতে হবে এর জয়লাভ করার সম্ভাবনা কত। দেয়ারফর এর জয়লাভ করার সম্ভাবনা, এর জয়লাভ করার সম্ভাবনা কি, কত রকমভাবে সে জয়লাভ করতে পারে বলো? ইকুয়ালস টু, মানে সে প্রথমেই 3 ফেলে দিয়েছে, জয়লাভ করতে পারে, প্লাস এটা টোটাল প্রবাবিলিটি থেকে আসছে, প্লাস কি হতে পারে না এ 3 ফেলেনি, তাহলে এ 3 ফেলেনি, তাহলে কি বি 3 ফেলবে না? বি 3 ফেলেনি, তারপর এ 3 ফেলেছে। মানে ধরো এ আর বিকে যদি কনসিডার করো, কি হতে পারে? এ 3 ফেলে দিয়েছে, তারপরে কি হতে পারে? এ 3 ফেলেনি, বিও 3 ফেলেনি, তারপর হচ্ছে তোমার
মানে এও ফেলেনি, বিও ফেলেনি, তারপর এ ফেলেছে। দেখো এ ফেলেনি, বি ফেলেনি, তারপরে আর একটা কী হতে পারে, এ ফেলেনি, বি ফেলেনি, এ ফেলেনি, বি ফেলেনি, তারপর এ ফেলেছে, মানে এইটা হতে পারে। তাহলে সেটা কি হবে বলো, এ ফেলেনি, বি ফেলেনি, এ ফেলেনি, বি ফেলেনি, তারপরে এ ফেলেছে, তারপরে এ ফেলেছে। এইভাবে তোমার তারপরেরটা কি হতে পারে বলো, যে এ ফেলেনি, বি ফেলেনি, এ ফেলেনি, বি ফেলেনি, এ ফেলেনি, বি ফেলেনি, তারপর এ ফেলেছে। তার মানে কি হবে, প্রবাবিলিটি অফ এ ফেলেনি, বি ফেলেনি, মানে এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন আবার এইটা এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, তারপর এইটা এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে এইটা ফেলেছে অর্থাৎ ইন্টারসেকশন এক্স। এইভাবে তোমার কি অসীম পর্যন্ত চলতেই থাকবে। এবার এই প্রবাবিলিটিগুলো বের করো। প্রবাবিলিটি অফ এক্স মানে কত আমরা জানি 1/6, এইগুলো সবই স্বাধীন। তাহলে এটা মানে কি ভেঙে যাবে, আর তোমাদের করছি না, ইন্টারসেকশন মানে গুণ হয়ে যাবে। এবার প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট মানে কত, এক্স কমপ্লিমেন্ট আর ওয়াই কমপ্লিমেন্ট কত 5/6, কিন্তু এরা দুজনের এক্স কমপ্লিমেন্টের মানও দেখো তোমার 5/6 আর ওয়াই কমপ্লিমেন্টের মানও 5/6। তাহলে এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট মানে 5/6 তার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স মানে 1/6। এখানে দেখো এক্স কমপ্লিমেন্ট দুবার আছে, ওয়াই কমপ্লিমেন্ট দুবার আছে, তার মানে কত হচ্ছে মোট 4 বার, তার মানে 5/6 হোল টু দি পাওয়ার 4। এই যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টের মান তো সেম, দেখো কজন আছে 1 2 3 4, তাহলে 5/6 টু দি পাওয়ার 4 আর ইন্টু এক্স আছে মানে হচ্ছে 1/6। এবার এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টের সম্ভাবনা সমান, এখানে কটা আছে দেখো 1 2 3 4 5 6টা আছে, তাহলে 5/6 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 1/6, এরমভাবে এটা চলতেই থাকবে। এবার 1/6টা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে 1 প্লাস 5/6 তার হোল স্কোয়ার প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 ইনফিনিটি। এবার একটা অসীম গুণোত্তর শ্রেণী বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার তোমরা করেছো আশা করি। সেখানে একটা সূত্র আছে যে এ প্লাস এ আর প্লাস এ আর এ স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, এই যোগফলটা হচ্ছে এ বাই 1 মাইনাস আর, যেখানে আর এর মান 1 থেকে ছোট হলে 1 মাইনাস আর, যেখানে এখানে যেহেতু আর এর মান 1 থেকে ছোট তাই এখানে 1 মাইনাস আর। তাহলে কী হবে 1/6, দেখো এ এখানে দেখো এ আর মানে হচ্ছে কি এইটা 5/6 তার হোল স্কোয়ার, এ আর এ স্কোয়ার দেখো 5/6 তার হোল স্কোয়ার করলে কি হচ্ছে এ আর কিউব, দেখো এই যে এখানে কিউব করলে 6 হচ্ছে, দেখো এই যে 5/6 তার হোল স্কোয়ার করলে 5/6 হোল টু দি পাওয়ার 4, কিউব করলে কি হচ্ছে 5/6 হোল টু দি পাওয়ার 6, তার মানে আর এর সমান কত 5/6 তার হোল স্কোয়ার। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 1, তাহলে 1/1 মাইনাস আর মানে হচ্ছে 5/6 তার হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 1/6 ইন্টু 1 এটা ক্যালকুলেট করলে দেখো 36 লসাগু হবে, 36 লসাগু হলে এখানে 36 মাইনাস 5 স্কোয়ার মান হচ্ছে 25। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো কত হচ্ছে 1/6 ইন্টু এই 36টা ওপরে উঠে গেল, আর এটা 36 মাইনাস 25 মানে 11টা নিচে, 6 6 দা 36 মানে কত হলো 6/11। তাহলে এর জয়লাভ করার সম্ভাবনা কত 6/11। দেয়ারফর বি এর জয়লাভ করার সম্ভাবনা কত, দেয়ারফর বি এর জয়লাভ করার সম্ভাবনা, বি এর জয়লাভ করার সম্ভাবনা, যেহেতু দুজনেই খেলছে তাই 1 মাইনাস এর জয়লাভ করার সম্ভাবনা, মানে এ কমপ্লিমেন্ট তাই না, এ কমপ্লিমেন্ট মানেই তো বি এর জয়লাভ করার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এর জয়লাভ করার সম্ভাবনা, এটা ক্যালকুলেট করলে তোমার কত হচ্ছে 5/11 হয়ে গেল। দেয়ারপর তোমাদের প্রশ্ন চেয়েছিল যে এইভাবে খেলা চলতে থাকলে তাদের প্রত্যেকের প্রত্যাশা কত, তাহলে এর প্রত্যাশা কত, দেয়ারপর এর প্রত্যাশা, প্রত্যেকের প্রত্যাশা চেয়েছে, তাহলে এর প্রত্যাশা মানে এ কি প্রত্যাশা করছে বলো, এর প্রত্যাশা সমান কি আমরা জানি এক্স মানে এখানে হচ্ছে 99, পি মানে হচ্ছে এর যেটা সম্ভাবনা সেটা কত বেরিয়েছে আমার 6/11, তাহলে এখানে 6/11 করে দাও, 11 9 মানে 6 9 যা 54 টাকা, তাহলে এর প্রত্যাশা হচ্ছে 64 টাকা, আর বি এর প্রত্যাশা ওই একই সূত্র 99 ইন্টু তার প্রবাবিলিটি জেতার সম্ভাবনা কত 5/11,
এর 9 হবে, 5 9 45 টাকা। তাহলে এর প্রত্যাশা হচ্ছে কত, 54 টাকা, আর বি এর প্রত্যাশা কত, 45 টাকা। তাহলে এইভাবে অঙ্কটা তোমার করতে হবে। তাহলে অঙ্কটা বোঝা গেল কি না, দুজনের জেতার মানে জয়লাভ করার সম্ভাবনাটা তোমায় বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা বের করলাম। আর আমরা জানি এক্সপেকটেশন মানে হচ্ছে এক্সপি, এখানে এক্স মানে হচ্ছে তোমার 99, এক্স মানে হচ্ছে তোমার 99 টাকা। তাহলে এর প্রত্যাশা হচ্ছে 54 টাকা, আর বি এর প্রত্যাশা হচ্ছে তোমার 45 টাকা। চলো কোন অপশানে আছে এটি দেখা যাক। অতএব দেখো 17 নম্বর অঙ্কটি আমার আনসার বেরিয়েছে কি, এর প্রত্যাশা 54 টাকা, বি এর প্রত্যাশা 45 টাকা, যেটা অপশন ডিতে আছে। তাহলে 17 নম্বর অঙ্কের রাইট আনসারই অপশন ডি, যে এর প্রত্যাশা তোমার হচ্ছে 54 টাকা, আর বি এর প্রত্যাশা হচ্ছে তোমার 45 টাকা। এবারে বাদবাকি যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 18, 19, 20 এই টাইপের অঙ্ক আমি করিয়েছি, তাই আর ওখানে মানে এই অঙ্কগুলো আর করাচ্ছি না। আমি লাস্ট 23 নম্বর অঙ্ক, এমসিকিউ 23 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো। আর বাদ বাকি যে অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি না, সেই অঙ্কগুলো না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে করে দেখাবো, শুধু দাগ নাম্বার দিয়ে আমাকে জানাবে। এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের যে এইচএস মডেল কোশ্চেন পেপার 2024 আছে, সেখানে এই অঙ্কটি আছে। এটি আসার চান্স খুবই আছে, যে একটি যদিচ্ছ চলক অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল এক্সের সম্ভাবনা বিভাজন নিম্নে দেওয়া আছে, যে এক্সের মান -2 হলে পি এক্সের মান -0.1, এক্সের মান -1 হলে কে, 0 হলে 0.2, 1 হলে 2কে, 2 হলে 0.3, আর 3 হলে 3কে। তাহলে তবে বলেছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 কত। তো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে কত, 2 গ্রেটার দ্যান ইকুয়ালস 2 মানে হচ্ছে P2 প্লাস P3টা তোমার বের করতে হবে। তার আগে তোমাকে কে এর মানটা বের করতে হবে। তো 23 নম্বর অঙ্কটি দেখো, যেটা বলে দিয়েছে যে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এক্সের মান -2 হলে পি এক্সের মান 0.1, এক্সের মান -1 হলে পি এক্সের মান হচ্ছে কে, 0 হলে 0.2, 1 হলে 2কে, 2 হলে 0.3, 3 হলে 3কে। তো বলেছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 এর মান কত। তো দেখো এইটি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে এই যে সামেশনটা আছে, মানে সামেশন অফ পি এক্স সমান কত, 1 হবে। সেখান থেকে আমরা কি কে এর মানটা পেয়ে যাবো। কে এর মানটা পেয়ে গেলে পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2টা পেয়ে যাবো। চলো তাহলে সামেশন অফ পি এক্স 1 করে কে এর মানটাকে বের করি। তো দেখো 23 নম্বর যে অঙ্কটি তোমাদের বলেছে, যে এটা একটা এক্সের একটা মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে, তাহলে পি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 চেয়েছে। যেহেতু এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাহলে সামেশন অফ পি এক্স সমান কত, 1, হুইচ ইমপ্লাই কত হবে দেখো, 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2কে প্লাস 0.3 প্লাস 3কে ইকুয়ালস টু কত, 1, হুইচ ইমপ্লাই দেখো কে কটা আছে দেখো, কে 2কে 3কে আর 3কে মানে কত হচ্ছে 6কে, প্লাস 0.2 মানে 0.3 আর 0.3 মানে হচ্ছে 0.6 সমান 1, হুইচ ইমপ্লাই তোমার কত হচ্ছে 6কে সমান হচ্ছে 1 মাইনাস 0.6, এটা সমান হচ্ছে 0.4। দেয়ারফর কে সমান আমরা কত পাচ্ছি না, এই যে 0.4/6 হবে, 0.4টাকে আমরা লিখবো 6/10 ইন্টু 6, 4 দিয়ে কাটো, 4 2 যা 6, 4 3 যা, আর 2 দিয়ে কাটলে এটা 2 5 যা, মানে হচ্ছে 1/15। কে এর মান কত পেলাম, 1/15। দেয়ারফর সিম্পল ব্যাপার, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে কত হবে, P2 হবে আর প্লাস P3 হবে, কারণ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 বলেছে, 3 পর্যন্ত তো আছে, তা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 মানে 2 আর P3, P2র মান কত 0.3, আর P3র মান কত 3কে, এখানে কে এর মানটা বসিয়ে দাও, তাহলে 0.3 প্লাস 3 ইন্টু 1/15 মানে 3 5 যা 15, তাহলে 1/5, তার মানে 0.3 প্লাস 1/5 মানে হচ্ছে 0.2, তাই না। এই যে 5 মানে হচ্ছে 5 2 যা 10, 0.2, তার মানে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 0.3 আর 0.2 ক্যালকুলেট করলে হচ্ছে তোমার 0.5। সো 0.5 ইজ ইয়োর রাইট আনসার। চলো দেখা যাক এবার কোন অপশানে এটি আছে 0.5। তো দেখো তোমাদের যে 23 নম্বর অঙ্কটি আমার আনসার এসেছে 0.5, যেটি অপশান বিতে আছে। তাহলে অপশান বি, 23 নম্বর অঙ্কের অপশান বি 0.5 ইজ দ্য রাইট আনসার। জানি না যে 23 নম্বর অঙ্কের তোমাদের যে আনসার আছে সেখানে অপশান সি দিয়েছে, জানি না কেন, তবু তোমরা একবার ক্যালকুলেট করে দেখো। আমার তো আনসার 0.5 আসছে। সো 23 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি 0.5। যদিও তোমাদের যে আনসারের যে পেপার আছে সেখানে দেওয়া আছে অপশান সি, আমার মনে হয় 0.5 ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ 23-এর আমি তো কষলাম, তো
তো মানুষ মাত্রই ভুল হতে পারে, তোমরা তবুও বাড়িতে একবার ক্যালকুলেট করে দেখবে যে 23 নম্বর অঙ্কের রাইট আনসার হচ্ছে তোমার 0.5। তাহলে এই ভিডিওতে তোমাদের 23 পর্যন্ত করালাম, যার আনসার 23-এর আনসার এসেছে অপশান বি 0.5। এবারে আমি লাস্ট একটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাবো, যেটা আমার পছন্দ হচ্ছে আর কি, সেটা 4 নম্বর অঙ্ক। দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের এই 4 নম্বর অঙ্কটি আমার খুব ভালো লেগেছে, তাই এটি করাচ্ছি। যে একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক হবে যখন এন মানে স্কোর এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। অর্থাৎ এন এর মানটা এন মানের জন্য এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। মানে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি পাই? 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই। তো এখানে যে র্যান্ডম ভেরিয়েবল এক্স আর ওয়াই করতে হবে। এক্স হচ্ছে তোমার হচ্ছে প্রাপ্ত নম্বর, আর ওয়াই হচ্ছে কি? প্রাপ্ত প্রাইজ মূল্য। ঠিক আছে, ওয়াই হচ্ছে প্রাপ্ত প্রাইজ মূল্য। তোমাকে এবার বের করতে হবে ওয়াই এর মধ্যক, অর্থাৎ এক্সপেকটেশন অফ ওয়াইটা তোমায় বের করতে হবে। তাহলে 4 নম্বরের দুটো র্যান্ডম ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স। এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার ছক্কায় প্রাপ্ত নম্বর, মানে একটা ছক্কাকে তো নিক্ষেপ করা হয়, তাহলে একটি ছক্কায় প্রাপ্ত নম্বরটা হচ্ছে এক্স র্যান্ডম ভেরিয়েবল। শর্টকাটেই করাচ্ছি যে ছক্কায় প্রাপ্ত নম্বর, আর ওয়াই হচ্ছে তোমার বলছে এন মান স্কোরের জন্য এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য। তার মানে ওয়াই র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে প্রাইজ মূল্য। এবার দেখো এক্স এর স্পেকট্রাম, একটা ছক্কা ছুড়লে আমরা কি পেতে পারি? ছক্কা ছুড়লে নমুনা দেশ, তো হচ্ছে ওয়াই হচ্ছে কি? প্রাইজ মূল্য। এবার ছক্কা নিক্ষেপ করলে নমুনা দেশ এস কি হয় বলো? 1, 2, 3, 4, 5, 6 পড়তে পারে। তাহলে এন এর সমান কত? এন এর সমান হচ্ছে কত? এন এর সমান 6। তাহলে প্রতিটি নম্বর পাওয়ার সম্ভাবনা কত? 1 পাওয়ার সম্ভাবনা 1 এর 6, 2 পাওয়ার সম্ভাবনা 1 এর 6। তাহলে প্রতিটি নম্বর পাওয়ার সম্ভাবনা, প্রতিটি সংখ্যা, নম্বর বলতে সংখ্যা, এখানে প্রতিটি সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, 6 সংখ্যা পাওয়ার সম্ভাবনা, প্রতিটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা সমান কত হবে? 1 এর 6। প্রতিটি সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত হবে? 1 এর 6। এবারে তুমি র্যান্ডম এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে বের করো। তাহলে এখানে আছে এক্স, ওয়াই, আর প্রবাবিলিটি এক্স যা আর প্রবাবিলিটি ওয়াইও তাই, দুটো একই কথা। প্রবাবিলিটি এক্স আর প্রবাবিলিটি ওয়াই সেম। তাহলে এক্স এর মান দেখো, এক্স এর মান কি হতে পারে? 1 হলে ওয়াই এর মান কত হবে বলো? 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ারই লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 হলে 2 স্কোয়ার, 3 হলে 3 স্কোয়ার, 4 হলে 4 স্কোয়ার, মানে প্রাইজ মূল্যটা তার কি? বর্গ বলেছে। তাহলে 5 হলে কত হচ্ছে? 5 স্কোয়ার, আর 6 হলে 6 স্কোয়ার। তাহলে প্রাইজ মূল্যটা সেম আছে। আর প্রবাবিলিটিগুলো সবই হবে 1 এর 6, এরও 1 এর 6, এরও 1 এর 6, এরও 1 এর 6, এরও 1 এর 6, আর এরও 1 এর 6। তাহলে এটা আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলাম। এবারে তোমাকে বের করতে হবে কি? এক্সপেকটেশন অফ, তোমাকে বের করতে বলেছে ওয়াই সমান কি? আমরা জানি যে এইটা ইন্টু এইটা হবে। তাহলে 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1 এর 6, 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু 1 এর 6, 3 স্কোয়ার মানে কত? 9 ইন্টু 1 এর 6, 4 স্কোয়ার মানে কত? 16 ইন্টু 1 এর 6, প্লাস 5 স্কোয়ার মানে কত? 25 ইন্টু 1 এর 6, প্লাস 6 স্কোয়ার মানে কত? 36 ইন্টু 1 এর 6। এবার সবার হরটা তো সেম আছে, 6 আছে, তাহলে লবগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 25 প্লাস 36, 1, 2, 3, 4, 5, 6। তো এটা যোগ করে ফেলো। যোগ করলে কত হচ্ছে দেখো? 9 কে 10, 4 14, 14 আর 16 মানে 30, 30, 30, 60, 66, 71 মানে 91/6 হচ্ছে সম্ভবত, 91/6। এবার এটাকে ডিভাইড করে ফেলো, 91/6। তো দেখো এই সংখ্যাগুলো যোগ করলে তোমার কত হচ্ছে? 96 যেটা হলো 91 হলো। 91টাকে এবার তোমাকে ডিভাইড করতে বলেছে 6 দিয়ে। 91কে 6 দিয়ে ডিভাইড করলে তোমার কত হচ্ছে দেখো?
15.16। দেখো আনসারটা কত হচ্ছে 15.16, কিন্তু যেহেতু এই যে 3 নম্বর যে ডিজিটটা 6 আছে 5-এর থেকে বড়, তাই এখানে এই 6টা কী হয়ে যাবে, অ্যাড হয়ে গিয়ে 15.17 হবে তোমাদের আনসার। তাহলে 91কে 6 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 15.17, কারণ থার্ড ডিজিটটা যেটা আছে সেটা 5-এর থেকে বড় হলে তার আগের যে, আমরা তো 2 ডিজিট পর্যন্ত এটা রাউন্ড অফ করব, তাই তার আগের যে ডিজিটটা আছে 6টা 7 হয়ে যাবে, 1 অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু আগে তোমাদের যে দেখালাম ক্যালকুলেটারে, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 15 পয়েন্ট তোমার কত 17। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই কত হচ্ছে 15.17। তো এক্সপেকটেশন অফ ওয়াইটাই তো হচ্ছে মধ্যক, অর্থাৎ মধ্যক সমান কত, তোমার মধ্যক সমান কত বেরোচ্ছে, এক্সপেকটেশন অফ ওয়াইটাই হচ্ছে মধ্যক। তাহলে মধ্যক সমান কত হচ্ছে না 15.17। তা প্রায় ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখালাম। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4 নম্বর যে অঙ্কটি, তার অপশান বিতে দেখো 15.17 টাকা আছে। তাহলে 4 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান বি 15.17। তো এই যে ছাপ প্রকাশনীর ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো মোটামুটি আমি করে দিলাম। আশা করি এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের কোনো অঙ্কই আর আটকাবে না, এখানে সমস্ত অঙ্ক পারবে। তবুও যদি আমার বেসিক কনসেপ্ট এবং করানো অঙ্কগুলো দেখার পর যদি কোনো অঙ্ক আটকায়, সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে অঙ্কগুলো করে দেব। শুধু দাগ নাম্বার দিয়ে জানালেই হবে। পরবর্তী ভিডিওতে তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 আমি এই চ্যাপ্টারের উপর সাঁতরা পাবলিকেশনের কিছু অঙ্ক অর্থাৎ রিভিশন হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা একেবারে সাঁতরা পাবলিকেশনের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং তোমাদের রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে সেই প্রশ্ন বিচিত্রারও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি পরপর করে দেখাবো। মানে নেক্সট যে ক্লাসটা হবে সেটা একটা রিভিশন ক্লাস, অর্থাৎ তোমরা বেসিক কনসেপ্ট এবং এই যে ভিডিওটা করলাম এই ভিডিও সমস্ত অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী যে ভিডিওতে থাকবে তোমার সাঁতরা পাবলিকেশনের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে সেই প্রশ্ন বিচিত্রা বেশ কিছু অঙ্ক। আমি প্রশ্ন বিচিত্রা চ্যাপ্টার ওয়াইজ করাবো, মানে একটা প্রশ্ন বিচিত্রা সমস্ত চ্যাপ্টারের অঙ্ক একসঙ্গে করাবো না, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করে দেখাবো আর কি। তাহলে পরবর্তী ভিডিওতে কি থাকছে, সাঁতরা পাবলিকেশনের এক্সারসাইজের অঙ্ক এবং তোমার রায়ান মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা আছে সেই প্রশ্ন বিচিত্রার বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। এই ভিডিও ডেসক্রিপশানে আমি সাঁতরা পাবলিকেশনের যে বই আছে সেই বইয়ের পিডিএফ, এক্সারসাইজের পিডিএফ আমি দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আর তাহলে কী হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর পারলে যে অঙ্কগুলো পারবে না সেগুলো খাতায় নোট ডাউন করে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই অঙ্কগুলো সবার আগেই তোমাদেরকে করে দেখাবো। চলো তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত থাক। বাড়িতে ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, পড়াশোনাই তোমাকে জীবনে উন্নত থেকে উন্নততর করতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। চলো এই পর্যন্তই থাক।